হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। তোমাদের জিএস ক্লাস এবং পলিটি ক্লাসের পাশাপাশি আজকে আমরা একটা কারেন্টের টপিক নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে টপিকটা কি হতে চলেছে। বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব কি, যে আরাবল্লী ক্রাইসিস, ডিফাইনিং আ মাউন্টেন ডিসাইডিং আ ফিউচার, সেটা সম্পর্কে। বেসিক্যালি তোমরা নিউজে দেখছো অনেক দিন থেকেই, লাস্ট 2 উইকস থেকেই নিউজটা খুব চলছে যে আরাবল্লী ক্রাইসিসটা কি। সেটাই আজকে আমরা দেখব, এটার ইকোলজিক্যাল ইম্পর্টেন্সটা কি, সেই সম্পর্কেই আমরা কিন্তু এখানে আলোচনা করব। টপিকটা শুরু করার পূর্বেই তোমরা নিশ্চয়ই আমাদেরকে ফলো করেছো এবং দেখেছো যে আমাদের অ্যাডমিশন যে প্রসেস 2026-এর জন্য, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমাদের সিট কিন্তু লিমিটেড। আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি তোমরা এখান থেকেই দেখে নিতে পারো। এই সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু আমাদের রয়েছে যে ডেইলি আমাদের ক্লাসেস রয়েছে, সেখানে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। মক টেস্টটা সিবিটি বেসড, অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট, সেই একই রেপ্লিকা অনুযায়ী এই টেস্টটা তোমাদের হবে, যেমনটাই সিইউইলিটিতে হয়ে থাকে। উইকলি ভাইবা, ডাউট সলভিং সেশন, এছাড়াও মেন্টারশিপ প্রোগ্রাম কিন্তু রয়েছে। আর এই পুরো কোর্সটাই কিন্তু, সবকিছুই কিন্তু তোমরা 1799 1799 টাকায় পেয়ে যাবে। এছাড়াও এর মধ্যে এক্সট্রা কোনো হিডেন চার্জেস নেই, নো অ্যাডমিশন ফিস অ্যান্ড আদার কোনো চার্জেস নেই এর মধ্যে। 1799 টাকায় তোমরা কমপ্লিটলি কোর্সটা, আমাদের ক্লাস কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট হতে যাচ্ছে, জানুয়ারি 15 তারিখ থেকে। আর যতদিন এক্সাম না হয় ততদিন পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি থাকছে। সো যারা এখনো এনরোল করনি, তোমরা কুইকলি এনরোল করে নিতে পারো। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো, যেখানে ডেইলি বেসিসে কুইজ এবং তোমাদের যে নোটস, সমস্ত কিছুই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তো চলো টপিকটা শুরু করি। টপিক শুরু করার পূর্বেই আমরা দেখে নেব যে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ সম্পর্কে কিছু বেসিক ফ্যাক্ট। এটার অবস্থান কোথায়, ঠিক আছে, এর ইকোলজিক্যাল ইম্পর্টেন্সটা কি। যখন আমি তোমাদেরকে ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ফিচার্স তোমাদেরকে পড়িয়েছি, তখন কিন্তু আরাবল্লী সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম, যখন রাজস্থান প্লেন সম্পর্কে পড়িয়েছিলাম বেসিক্যালি, যে আরাবল্লী সম্পর্কে, এবং সেখানে বলেছিলাম যে এর থেকে ইম্পর্টেন্স বিষয়গুলো কি কি হতে পারে এক্সাম রিলেটেড, যেহেতু এটা নিউজে রয়েছে খুব বেশি পরিমাণে। সো এখান থেকে 100% গ্যারেন্টি যে একটা কোশ্চিন তোমরা কিন্তু, এখান থেকে কিন্তু একটা কোশ্চিন কিন্তু আসবেই, ঠিক আছে। তো বেসিক্যালি আরাবল্লী রেঞ্জের এই ম্যাপটার সম্পর্কে, ম্যাপটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটার লোকেশনটা কোথায়। আমাদের যে ভারতের ম্যাপ, ঠিক আছে, এই ভারতের ম্যাপের যে নর্থ ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে, যদি ওভারঅল ভারতের ম্যাপের নর্থ ওয়েস্টার্ন পার্ট এবং কিছুটা পার্ট, যদি ওয়েস্টার্ন পার্ট বলি, নর্থ ওয়েস্ট পুরোটা না, কিছুটা বেসিক্যালি ওয়েস্টার্ন পার্টেই কিন্তু আরাবল্লী রেঞ্জের অবস্থান, ঠিক আছে। এটা ডাইরেকশনটা কেমন, ডাইরেকশনটা যদি আমি দেখি, এখানে যদি আমি ড্র করি, এটা আরাবল্লী রেঞ্জ, ঠিক আছে। এটা ডাইরেকশনটা কেমন পাচ্ছি আমি, যে সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট কিন্তু এটা ডাইরেকশন, ঠিক আছে। কোথা থেকে কত দূর পর্যন্ত রয়েছে, এখানে গুজরাটে পালানপুর, গুজরাটে পালানপুর থেকে আমাদের দিল্লি, দিল্লি পর্যন্ত কিন্তু এটার রেঞ্জ রয়েছে, ঠিক আছে। কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যদি যাই বলি, তাহলে ফার্স্টলি আমি এখানে দেখবো গুজরাটের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর রাজস্থানের মধ্যে দিয়ে যায়, তারপর আর কি আছে, হরিয়ানা অ্যান্ড একটা ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে দিল্লি, ঠিক আছে। এই চারটা, তিনটা স্টেট এবং একটা ইউটি এর মধ্যে দিয়ে কিন্তু আরাবল্লী রেঞ্জের যে বিস্তার, সেটা কিন্তু আমরা দেখতে পারি। এখানে যদি ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট বলি, তো গুরু শিখর এটার হচ্ছে হাইয়েস্ট পিক, গুরু শিখর 1722 মিটার হাইয়েস্ট পিক এটার, ঠিক আছে। এছাড়াও এখানে কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ রয়েছে, যেমন এখানে যদি রঘুনাথগড় যদি দেখো, ঠিক আছে, রানথাম্বার, এই সমস্ত কিছুই কিন্তু এখানকার ইম্পর্টেন্স। সো আরো কিছু যদি বেসিক ফ্যাক্ট তোমাদের বলি, এখানে তোমরা দেখতে পারো যে আমি স্টেট, কোন কোন স্টেট বললাম, ডাইরেকশন বললাম, ঠিক আছে। এটা টোটাল লেন্থ কিন্তু অ্যাপ্রক্স 700 কিলোমিটার, এত লম্বা কিন্তু একটা মাউন্টেন রেঞ্জ। এটা কি, একটা হচ্ছে, একটা মনে রাখবে, ওল্ড ফোল্ড মাউন্টেন, ঠিক আছে। এটা কি, যে ওল্ড ফোল্ড মাউন্টেন। আরাবল্লীটা কি ধরনের, ওল্ড ফোল্ড মাউন্টেন। আর হিমালয়াস যদি বলি, সেটা কি ধরনের, সেটা হচ্ছে নিউ ফোল্ড মাউন্টেন, নিউ ফোল্ড মাউন্টেন। এটা কি, এটা হিমালয়াস, কিন্তু আরাবল্লী কি, আমাদের ওল্ড ফোল্ড মাউন্টেন, ঠিক আছে। এছাড়াও আরো দুটা ওল্ড ফোল্ড মাউন্টেন রয়েছে ওয়ার্ল্ডে, সেগুলো কি কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সেটা যখন আমি তোমাদেরকে ফিজিওগ্রাফিক ফিচার্স পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি তোমাদেরকে সেটা আনসার করেছিলাম যে আরো যে দুটো ওল্ড ফোল্ড মাউন্টেন রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে, একটা রয়েছে ইউএসএ তে, আরেকটা রয়েছে রাশিয়াতে, সেই দুটো কি কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি সেই ক্লাসটা না করে থাকো, তাহলে সেখানে গিয়ে ক্লাসটা করে সেটার অ্যান্সার তোমরা জানতে পারো, ঠিক আছে। এছাড়াও আরো কি বেসিক ফ্যাক্ট এখানে আমরা দেখবো, অ্যাভারেজ হাইট হচ্ছে 300 থেকে 900 মিটার, ঠিক আছে। এখান থেকে গুরুশিখার আমি বললাম। আরেকটা ম্যাপের মাধ্যমে তোমরা দেখো এখান থেকে আর কি কি রিভার্স যায়। একটা তোমাদেরকে বলেছিলাম ওয়েস্ট ফ্লোয়িং একটা রিভার রয়েছে, যেটার নাম কি,
যেটার নাম হচ্ছে লুনি। একটা ইস্ট ফ্লোয়িং রিভার রয়েছে, যেটা মেজর রিভার রয়েছে, সেটা হচ্ছে বানাস। আর লুনির এক্সাম্পল কি, লুনি কি কি ধরনের রিভার, সেটা হচ্ছে আমাদের ইনল্যান্ড রিভার। এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এখান থেকে আরো কিছু লুনির, এই যে লুনির, কিন্তু এখানে ম্যাপের একটু ম্যাপ পয়েন্টিংটা একটু মিস্টেক আছে। লুনি এপারে ফ্লো হয়, ঠিক আছে, আরাবল্লী ওয়েস্ট পারে লুনি ফ্লো হয়, আর ইস্ট পারে বানাস ফ্লো হয়। ঠিক আছে, এছাড়াও আরো কিছু রিভার রয়েছে, যেমন সাহিবি রিভার। তো সাহিবি রিভার যেটা রয়েছে, ঠিক আছে, এটা দিল্লির পাশে ফ্লো হয়। এখানে ম্যাপ পয়েন্টিংটা একটু মিস্টেক রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা এখানে মনে রাখতে পারি। সো আর কি কি ইম্পর্টেন্স রয়েছে আরাবল্লীর, এটা একটা ডিপ হিস্ট্রি রয়েছে, যেমনটা বললাম যে এটা হচ্ছে কি আমাদের ওল্ড ফোল্ড মাউন্টেন। ঠিক আছে, যেটা প্রি ক্যাম্ব্রিয়ান এরা, অর্থাৎ আমাদের যে হিমালয়াস যখন ফর্ম হয় তার থেকেও 200 থেকে 300 কোটি বছর আগে কিন্তু এই আরাবল্লীর ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এখানে কিছু কি লোকেশন রয়েছে, যেমন কি রায়সিনা হিল রয়েছে। রায়সিনা হিলে, ঠিক আছে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। এখানে রাষ্ট্রপতি ভবন যে রয়েছে, রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট ভবন যে রয়েছে, ঠিক আছে, রাষ্ট্রপতি ভবন বা ভবন, ঠিক আছে, VABN, ঠিক আছে, রাষ্ট্রপতি ভবন যে রয়েছে সেটা কোথায় রয়েছে, সেটা কিন্তু রায়সিনা হিলে রয়েছে। আরেকটা রায়সিনা ডায়লগ কিন্তু হয়, ঠিক আছে, রায়সিনা ডায়লগ, এটা কোথায় হয়, এটাও মাথায় রাখবো, এটা কিন্তু দিল্লিতে হয়। রায়সিনা ডায়লগ প্রত্যেক বছর হয়, সেটা কোথায় হয়, দিল্লিতে হয়। ঠিক আছে, এটা লোকেশনটা জিজ্ঞাসা করা হয় যে রায়সিনা ডায়লগ কোথায় হয়, এটা দিল্লিতে হয়। আরেকটা রায়সিনা হিলে আমাদের কি রয়েছে, রাষ্ট্রপতি ভবন রয়েছে, এটা মনে রাখবো। আরেকটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আরাবল্লী কি হিসাবে কাজ করে, একটা ওয়াটার ডিভাইড হিসাবে কাজ করে। কার কার মধ্যে ওয়াটার ডিভাইড হিসাবে কাজ করে, আমরা বলেছিলাম যে আরাবল্লীর ওয়েস্ট যে পার্টটা রয়েছে সেখানে দেখবো যে ইন্দাস ওয়াটার সিস্টেম রয়েছে, আর আরাবল্লীর যে ইস্টার্ন পার্টটা রয়েছে সেখানে আমরা কি দেখবো, সেখানে দেখবো যে গঙ্গা যে রিভার সিস্টেম সেটা রয়েছে, আর দুটোর মিডিলে কিন্তু আরাবল্লী রয়েছে। ঠিক আছে, এটা ওয়াটার ডিভাইড হিসাবে কাজ করে এই দুটো রিভার সিস্টেমের মধ্যে। এটাও মাথায় রাখবো যে ইন্দাস রিভার সিস্টেম ওয়েস্টে ফ্লো হয় আর গঙ্গা রিভার সিস্টেম ইস্টে ফ্লো হয়, আর এটার ওয়াটার ডিভাইড হিসাবে কাজ করে কি, আরাবল্লী। সো আরাবল্লী যে কারেন্টে রয়েছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিলস দেখছি, নিউজ দেখছি আমরা, প্রোটেস্ট হচ্ছে। এটার মেন রিজনটা কি, কি জন্য আরাবল্লী নিয়ে এত প্রোটেস্ট হচ্ছে? সো এটার মেন যে ট্রিগারিং পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কি, যে 100 মিটার কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সিটা কি, বেসিক্যালি আমরা দেখবো যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MOE, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা একটা ডেফিনেশন দেয় সুপ্রিম কোর্টে যে 100 মিটারের 100 মিটারের যে সমস্ত 100 মিটারের কম হাইটের যে সমস্ত পর্বত রয়েছে আরাবল্লী রেঞ্জের মধ্যে, তাদেরকে কিন্তু আমরা আরাবল্লীর পার্ট মানবো না। তাদেরকে কিন্তু আমরা আরাবল্লীর পার্ট মানবো না। ঠিক আছে, এই 100 মিটার অ্যাবভ লোকাল গ্রাউন্ড, দেখো এটা পুরোটাই দেখো। দ্য নিউ ডেফিনেশন বলে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, a landform is legally an Aravalli Hills only if it is rises 100 meters above than the লোকাল গ্রাউন্ড লেভেল। অর্থাৎ 100 মিটারের উপরে যদি কোনো রেঞ্জ থাকে সেটাকেই কিন্তু আরাবল্লীর পার্ট মানা হবে। কিন্তু আরো 100 মিটারের নিচে যদি 99 মিটারও হয় সেটাকে কিন্তু আরাবল্লীর পার্ট মানা হবে না। সেই জন্যই কিন্তু এই আরেকটা, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। আর সেকেন্ড ইস্যু এটা, যে রেঞ্জ রুল বলতে কি, যদি ধরে নাও এটা একটা মাউন্টেন রেঞ্জ যাচ্ছে, ঠিক আছে, এখানে অনেকগুলো পর্বত রয়েছে, এই পর্বত থেকে এপারে 500 মিটার, ঠিক আছে, এপারে 500 মিটার, এপারে 500 মিটার, ঠিক আছে, এই 500 মিটারের মধ্যে যেটার হাইট 100 মিটারের উপর হবে, ঠিক আছে, সেটাকে আরাবল্লী পার্ট মানবো। ঠিক আছে, আর এই 500 মিটারের বাইরে যে সমস্ত মাউন্টেন রেঞ্জ হবে সেগুলোকে কিন্তু আরাবল্লী পার্ট মানা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ রুল। তো এই দুটো রুলসের জন্য যদি আমরা দেখি একটা রিপোর্ট, সেটা হচ্ছে রিপোর্টটা কি, যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যদি রিপোর্ট দেখি, সেখানে আমরা দেখব যে 90% রেঞ্জ কিন্তু 90% রেঞ্জ, যে 90% অফ আরাবল্লীর রেঞ্জের, যে 90% অফ আরাবল্লী রেঞ্জের কিন্তু অ্যাভাব 90 মিটার, 90 মিটারের নিচে। ঠিক আছে, যদি টোটাল আরাবল্লী রেঞ্জটা দেখি, ঠিক আছে, তার 90% রেঞ্জ কিন্তু 90% রেঞ্জ কিন্তু 100 মিটারের নিচে। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা কি বুঝতে পারছি যে আরাবল্লী যে রেঞ্জটা রয়েছে সেটা পুরোটাই কিন্তু মাইনিং করা যেতে পারে, পুরোটাই কিন্তু ডিফরেস্টেশন করা যেতে পারে। ঠিক আছে, এটাই কিন্তু গভর্নমেন্ট চাইছে বেসিক্যালি। তাহলে এবার আমরা দেখবো ইস্যুটা আমরা বুঝতে পারলাম বেসিক্যালি। তো ফার্স্ট দুটো পয়েন্ট দেখলাম এখানে ইস্যুর মধ্যে। আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সুপ্রিম কোর্টে বলেছে কি, যে আমরা
যে আরাবল্লীর যে ডেফিনেশন রয়েছে, হিলের ডেফিনেশনটা রয়েছে সেটা চেঞ্জ করবো বেসিক্যালি। যে 100 মিটারের উপরে যে সমস্ত হিল রয়েছে সেগুলোকেই কিন্তু আমরা আরাবল্লী পার্ট মানবো, আর বাকিটাকে কিন্তু আমরা আরাবল্লী পার্ট মানবো না। সো যখন আমরা এই ডেফিনেশনটা দেখছি, যখন সেটার ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট যদি দেখি, তাহলে 90% যে আরাবল্লী রয়েছে, ঠিক আছে, 90% আরাবল্লী কিন্তু 100 মিটারের কম হাইট। সো এটা যদি হয় তাহলে কিন্তু সেখানে মাইনিং অ্যাক্টিভিটি অ্যালাউ করে দেওয়া যেতে পারে। এটাই কিন্তু একটা ইস্যু চলছে। আর এটা এই এটা যদি পাস হয়ে যায়, আর সুপ্রিম কোর্ট কিন্তু এটাতে রায় দিয়ে দিয়েছে যে হ্যাঁ এটা করা যেতে পারে, সেই জন্যই প্রোটেস্টটা চলছে। এবার দেখে নেবো যে আরাবল্লীর যে তাহলে ইম্পর্টেন্সটা কি আরাবল্লীর বেসিক্যালি, এত যে প্রোটেস্ট হচ্ছে, কেন প্রোটেস্টটা হচ্ছে, তো আরাবল্লীর ইম্পর্টেন্সটা কি সেটা দেখি। তো ফার্স্ট আমরা দেখবো যে এটার ইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি হতে পারে যদি যে আরাবল্লীকে কেটে দেওয়া হয় বা আরাবল্লীকে যদি মাইনিং করে দেওয়া হয়। তাহলে এটা কি হিসাবে কাজ করে, একটা গ্রিন ওয়াল হিসাবে কাজ করে। তোমাদেরকে যদি আবার আমি ম্যাপে দেখাই যে আরাবল্লীর লোকেশনটা, ঠিক আছে, আরাবল্লীর যদি ওয়েস্টার্ন পার্টে দেখি, ঠিক আছে, ওয়েস্টার্ন পার্টে এখানে কিন্তু আমাদের থার্ড ডেজার্ট রয়েছে, ঠিক আছে, ওয়েস্টার্ন পার্টে কিন্তু থার্ড ডেজার্ট রয়েছে। আর এটা কিন্তু মরুস্থলী রিজন, অর্থাৎ সেখানে ডেজার্টে কি হয় আমরা জানি যে 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত যে অঞ্চলে হয় সেটাকে কিন্তু আস্তে আস্তে ডেজার্টে পরিণত হয়। কিন্তু আরাবল্লীর যে ইস্টার্ন পার্ট রয়েছে, ঠিক আছে, যেখানে জয়পুর এর মতো সিটি রয়েছে, সেখানে কিন্তু 50 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হয়, এবং এখানে কিন্তু কাল্টিভেশন হয়, কৃষিকাজ হয়, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হয়। কিন্তু ওয়েস্টার্ন পার্টে সেখানে থার্ড ডেজার্ট রয়েছে বলে সেখানে কোনো প্রকারে কিন্তু অ্যাক্টিভিটি হয় না, অর্থাৎ এগ্রিকালচার হয় না সেখানে, ঠিক আছে। আর আমরা জানি যে গ্রীষ্মকালে বেসিক্যালি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি তো না, মার্চ এপ্রিল মে মাসের দিকে এখানে কিন্তু কি হয়, আঁধি হয়, অর্থাৎ আঁধি বলতে ধূলিঝড়। সো এটা আরাবল্লী যদি একটা গ্রেট ওয়াল হিসাবে কাজ করে, যে ধূলিঝড়টা কি হয় যে এপারে আমাদের দিল্লির রিজনে আসতে পারে না, এখানে আরাবল্লী কিন্তু একটা ডিভাইড হিসাবে, ওয়াল হিসাবে কাজ করে। যখন আরাবল্লীকে কেটে ফেলা হবে তখন কিন্তু এই থার ডেজার্টে যে সমস্ত ধূলিকণা, ধূলি বালি সমস্ত কিছুই কিন্তু এই অঞ্চলে এসে কিন্তু জমা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গ্রেট গ্রিন হিসাবে হিসাবে কাজ করে, ইকোলজিক্যাল সেন্সিটিভ একটা রিজন। সো এটাকে কেটে ফেললে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে আমরা দেখলাম এখানে। আরেকটা কি হতে পারে, আমরা জানি যে এখন যে দিল্লি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি বলি AQI, সেটা কিন্তু এখনো যদি গভর্নমেন্ট ডাটা অনুযায়ী যদি যাই, আমি 450 প্লাস, অর্থাৎ হ্যাজার্ডাস রিজন যে ক্যাটাগরি, সিভিয়ার যে ক্যাটাগরি, সেটা কিন্তু ক্রস করে গেছে, ঠিক আছে। যদিও এটা ডাটাটা ম্যানিপুলেটেড, অনেক জায়গায় আমরা দেখবো যে কোনো কোনো নিউজে দেখাবে যে 900 কিন্তু AQI ক্রস করে গেছে। সো এত যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি খারাপ হয়, টপ মোস্ট পলিউটেড সিটি যদি বলি, তাহলে কিন্তু আমাদের দিল্লি। আর আমরা কি জানি যে এখানে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে কি মেজার করা হয়, যে PM 2.5, অর্থাৎ পার্টিকুলেটেড ম্যাটার 2.5 অ্যান্ড পার্টিকুলেটেড ম্যাটার 10। সো ধূলিকণা যখন আরো বেশি এই জায়গায় অ্যাকিউমুলেট হবে তখন কিন্তু পলিউশনটা আরো ইনক্রিজ হয়ে যাবে। সো এটা সিভিয়ার ইফেক্ট কিন্তু আমরা দেখবো ভবিষ্যতে যদি এটাকে মাইনিং করে দেওয়া হয়, এটাকে কেটে ফেলা হয়। আর আর কি এটার ইম্প্যাক্ট আমরা দেখবো, যে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট রয়েছে, যেমন ওয়াটার অ্যান্ড বায়োডাইভার্সিটিতে কি কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। আহ, একটা রিপোর্ট অনুযায়ী যদি দেখি যে আরাবল্লী আর কি হিসাবে কাজ করে, যে ওয়াটার ওয়াটার রিজার্ভার হিসেবে কাজ করে। এখানে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি করে, যে গ্রাউন্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটার কিন্তু রিচার্জ করে আরাবল্লী, ঠিক আছে। যদি এই আরাবল্লীকে কেটে ফেলা হয় তাহলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে না। তাহলে আমরা গুরগাঁও আর নয়ডার মতো সিটিতে কিন্তু সেভিয়ার যে ওয়াটার ক্রাইসিস সেটা কিন্তু দেখবো, যেটা কিন্তু প্রত্যেক বছর আমরা চেন্নাই চেন্নাই সিটিতে কিন্তু দেখে থাকি। সেটাও কিন্তু এই রিজনে আমরা দেখবো যদি আরাবল্লীকে কেটে ফেলা হয়। আর কি বায়োডাইভার্সিটি লস হবে, এটাকে আরাবল্লীকে কিন্তু লান্স বলা হয়, ঠিক আছে। লান্স বলা হয় কার, দিল্লি এনসিআর রিজনের। যদি আরাবল্লীকে আমরা কেটে ফেলি তাহলে এই লান্স হিসেবে কাজ করবে না, এখানে কিন্তু আরো আমরা সিভিয়ার বায়োডাইভার্সিটি ইম্প্যাক্ট দেখবো, হ্যাবিটেট লস হচ্ছে এখানে। যদি বলি যে এখানে রামথাম্বরের মতো টাইগার রিজার্ভ রয়েছে, আরো বেশ কিছু টাইগার রিজার্ভ এখানে রয়েছে। তাহলে যদি ইকোলজিক্যাল লস হয়ে যায়, বায়োডাইভার্সিটি লস হয়ে যায় এখানকার, তাহলে কি হবে, হিউম্যান অ্যানিমেল অ্যানিমেল যে কনফ্লিক্ট সেটা কিন্তু আরো বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে। সো এগুলো হচ্ছে এটা সিভিয়ার এফেক্ট। তাহলে এটার ওয়ে ফরওয়ার্ড হিসেবে কি বলতে পারি, এটা সলিউশনটা কি হতে পারে। যদি সলিউশনের কথা বলি আমরা, যে সলিউশন গভর্নমেন্ট কি কি মেজার নিতে পারে এখান থেকে, যে এটা যদি বলি যে ফার্স্টলি এসডিজি রয়েছে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোলগুলো রয়েছে, অর্থাৎ সাস্টেনেবল সলিউশন, এটা আমাদেরকে দেখতে হবে। এখানে গভর্নমেন্টেরও যদি একটা পক্ষ আমি রাখি, গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল অনুযায়ী
যে আরাবল্লী যে সমস্ত রিজন গুলো রয়েছে সেখানে অলরেডি কিন্তু ইল্লিগাল মাইনিং কিন্তু হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট চাইছে সেটাকে রেগুলেট করতে, অর্থাৎ মাইনিংটা হোক কিন্তু রেগুলেট অনুযায়ী হোক, ঠিক আছে? লিগাল অনুযায়ী, লিগাল ওয়েতে সেটা হোক, আর গভর্নমেন্টের কাছে যাতে সেটা প্রফিটটা আসে। সো আমরা এটাই সাজেস্ট করতে পারি সলিউশন হিসাবে, যে গভর্নমেন্টকে আরো স্ট্রিক্ট ল আনতে হবে, যেটা স্ট্রিক্ট ল এর মাধ্যমে কি হবে, সেখানে প্রপার ইমপ্লিমেন্টেশন করতে হবে ল, যাতে ইললিগাল মাইনিংটা না হয়, ঠিক আছে? আর কি, যে আরাবল্লী যে গ্রিন ওয়াল প্রজেক্ট, যেটা 1400 কিলোমিটার গ্রিন ওয়াল, যেমন আমরা দেখেছি যে গ্রেট গ্রিন ওয়াল প্রজেক্ট, যেমন সাহারা মরুভূমি যাতে সাদার্ন এক্সপেনশন না হয় সেটার জন্য একটা গ্রেট গ্রিন ওয়াল প্রজেক্ট চলছে। ঠিক একইভাবে যে আরাবল্লীর যাতে ইস্ট ওয়ার্ড এক্সপেনশন না হয় সেই জন্য কিন্তু আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট সেটা কিন্তু কি করবে, যে আমাদের থার্ড ডেজার্ট সেটা যাতে আর ইস্টার্ন পার্টে আর প্রোগ্রেস না হয়, আর যাতে এনক্রোচমেন্ট না হয় সেটা কিন্তু এই আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট কিন্তু এটাকে রক্ষা করবে। সো এটা প্রপার কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমাদের যে লিগাল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো রয়েছে তারা যাতে ঠিকঠাক ভাবে ইলিগাল মাইনিংটা রক্ষা করে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর সব থেকে মেন জিনিস যেটা, সেটাকে সায়েন্টিফিক ম্যাপিং করতে হবে, আমাদের স্যাটেলাইট বেসড ইমেজিং করতে হবে, কোথাও যাতে মাইনিং ইললিগাল ওয়েতে না হয়, ঠিক আছে? প্রপার যে মেজার, যে কোনটা আরাবল্লী যে 100 মিটারের উপর না কোনটা নিচে, ঠিক আছে, সেটার প্রপার আমাদের সায়েন্টিফিক ম্যাপিং করতে হবে। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ লস এন্ড গভর্নমেন্ট যদি চায় যে আমরা প্রপার একটা ব্যালেন্স ওয়েতে, যে মাইনিংটাও আমাদের দরকার, কারণ সেখানে কি হবে, একদিকে আমাদের রোড কনস্ট্রাকশন হবে, আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন হবে, অপর দিকে আমাদেরকে কি করতে হবে, যে ইকোলজিক্যাল ব্যালেন্সটাও আমাদের রাখতে হবে, যাতে আমরা দিল্লির মতো এমন একটা পলিউটেড সিটিতে যাতে মানুষের যে একটা রাইট রয়েছে, যে আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি যে রয়েছে, ঠিক আছে, সেই রাইটটা যাতে প্রপার ওয়েতে তারা এনসিওর করতে পারে, প্রপার ওয়েতে সেটা যাতে বাস্তবায়ন হয়, সেটা যাতে গভর্নমেন্ট, সেটা কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব। সো গভর্নমেন্টের উচিত এমন একটা রুলস নিয়ে আসার, যে ঠিক আছে, যে মাইনিং যদিও আমাদের দরকার, কিন্তু মাইনিংটা কি হবে, যে সাস্টেনেবল ওয়েতে হবে, আর সেখানে কি, যে ইকোলজিক্যাল ব্যালেন্স, সেটা দুটোর মধ্যেই যাতে একটা ব্যালেন্স প্রপার ওয়ে থাকে। এছাড়াও যদি আরো কারেন্টের নিউজ যদি আমরা দেখি, যে এই ধরনের নিউজ কিন্তু আমরা অলরেডি পাবো, অলরেডি কিন্তু, যে আন্দামান নিকোবর যে গ্রেট নিকোবর প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, যে গ্রেট নিকোবর প্রজেক্ট, গ্রেট নিকোবর যে প্রজেক্ট চলছে, ছত্তিশগড়ে যে ইলিগাল ডিফরেস্টেশন চলছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু প্রোটেস্ট চলছে। সো বেসিক্যালি আমাদের একটা ব্যালেন্স অ্যাপ্রোচ দরকার, যার মাধ্যমে আমাদের একদিকে যে আমরা যাতে ডেভেলপও হতে পারি, আর অপরদিকে আমাদের যে এনভায়রনমেন্ট সেটারও যাতে প্রোটেকশন হয়। গভর্নমেন্টের কাছে এটাই আমাদের সবারই আবদার এবং রিকোয়েস্ট, যাতে এই ধরনের একটা ব্যালেন্স ওয়ে যাতে থাকে, যেখানে আমরা দেখবো যে একদিকে আমরা ডেভেলপ হতে পারছি, আমাদের যে 5 ট্রিলিয়ন যে গোল রয়েছে, বিকশিত ভারত যে গোল রয়েছে 2047-এর মধ্যে, সেটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি। অপরদিকে আমাদের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রয়েছে, আদার্স যে এনভায়রনমেন্ট প্রোটেকশন যে লস গুলো রয়েছে, সেটা যাতে প্রপার ইমপ্লিমেন্টেশন হয়, মানুষ এবং আমাদের যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, দুটোর যাতে একটা ব্যালেন্স বজায় থাকে, সেটাই আমরা চাইবো। আর এই ভিডিওতে এতখানি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা আরো কোনো টপিকের উপরে এইভাবে কারেন্ট বেসিসে, কারেন্ট ইস্যুর উপরে আলোচনা করব। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্তই। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এবং অলরেডি বললাম যে অ্যাডমিশন অলরেডি চলছে। সো যারা অ্যাডমিশন নিতে চাও, যদি কোনো ডাউট থাকে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো স্টে টিউন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।